নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন কৃষ্ণদাস চন্দ্রের লেখা অজ্ঞাতবাস। আধুনিক বাবুদের পূজার অবকাশে বেড়াতে যাওয়ার মতো সংক্রামক ব্যাধি আমাকে স্পর্শ করতে না পারলেও গত পূজার অবকাশে আমাকে বাধ্য হয়ে কাশীধামে যেতে হয়েছিল। কারণ আমাদের সরল সুধী সুহৃদ দেবীদা শরীরের অসুস্থতার কারণে দিন কতকের জন্য বায়ু পরিবর্তন করতে সেখানে গমন করেছিলেন। তাঁকে দেখলে আনন্দ হয়, তার মুখের দুটো কথা প্রাণে অমৃত সিঞ্চন করে। তাঁর স্পষ্টভাষিতা যতই অপ্রিয় হোক না কেন আনন্দপ্রদ, তাঁর মুখের বাণী যত তিক্ত হোক না কেন বসন্তকালে কচি নিম পাতার মতোই রোচক। কি একটা তাঁর মহা আকর্ষণী শক্তিতে তাকে আমরা এত ভালোবাসি যে তাঁর পাদমূলে কণ্টক বিদ্ধ হলে মনে হয় দাঁত দিয়ে তুলে দিই। এহেন প্রিয়বর দেবীদা যখন তার প্রিয় পাচক ফকিরকে নিয়ে কাশীধামে অবস্থান করছেন, তখন দিন কতকের জন্য সেখানে গিয়ে তার সঙ্গে একত্র অবস্থান, আহার বিহার যে কিরূপ লোভপ্রদ তা বর্ণনীয় নয়। প্রিয় বন্ধু অমূল্যকে নিয়ে আমি কাশীধামে দশাশ্বমেধ ঘাটে একটি ক্ষুদ্র অট্টালিকায় উপনীত হলাম। আমাদের পেয়ে নির্বাসিত প্রায় দেবীদার মুখমণ্ডল অনাবিল আনন্দের পবিত্র প্লাবনে উচ্ছ্বসিত হল। অঘটন ঘটল। সাগরাভিমুখে নদী যেমন প্রবাহিত হয়, চুম্বকের আকর্ষণে লৌহখণ্ড আত্মবিস্মৃত হয়ে যেমন ছুটে যায়, তেমনই হল। আমাদের বাল্যবন্ধু বুটে দিল্লি থেকে এবং প্রিয়দর্শন দাশুও কলকাতা থেকে দেবীদার সান্নিধ্যে উপনীত হল। আমরা এই অপ্রত্যাশিত মিলনে আত্মবিস্মৃত হয়ে পড়লাম। সুর তাল সংযোজনা করে বন্ধু অমূল্য গাইল, এসো গো দেবীদা এসো গো, বাঞ্ছিত তুমি শ্রীচরণে নমি, পরাণের প্রিয় বধূ গো। উদার মহান হৃদয় তোমার, করুণার ধারা বহে শতধার, তুমি যে মোদের প্রীতি পারাবার, নয়ন অঞ্জন মধু গো। দেখা যাবে তুমি যাব সাথে সাথে, তামাকু সাজিব খাবো তব পাতে, দোসর হইব মরণের পথে, সহমরণে যাব গো। আমাদের তানসেন দাশু এই গানে তান সংযোগ করল, গিটকিরি মারল, গান জমল। বিজয়ার পর আমরা বন্ধু কজন কোলাকুলি করে প্রীতিবন্ধনে পরস্পরে মশগুল হয়ে রইলাম। বাস্তবিক আমাদের এই অপ্রত্যাশিত মিলনে যেন স্বর্গের সুখ শান্তি আনয়ন করেছিল। কারণ প্রকৃতপক্ষে আমরা বুটে ও দাশুকে বহুদিন হারিয়েছি। বুটে চাকরির খাতিরে দিল্লিতে বদলি হয়েছে, আর দাশু পূর্বে আমাদেরই ছিল, একটু অন্তরে থাকলেও নিয়ত আসত। এখন আমাদের দূরদৃষ্টবশত মাঝে মাঝে তার দেখা পাই, নীতি সে যে আসে না। এতে দাশুর দোষ দেওয়া চলে না, কারণ আমাদের চেয়েও তাকে ভালোবাসতে পারে এমন তার কতকগুলি বন্ধু তার পথ আগলে বসে থাকে। আমাদের তানসেন দাশু তাদের প্রীতি স্বর্ণ শৃঙ্খলে আবদ্ধ। দাশুকেও বুটেকে স্নেহ শৃঙ্খলে বাঁধতে প্রয়াস পেলাম। এইভাবে অতি সুখেই দিন অতিবাহিত হতে লাগল। নিরবচ্ছিন্ন সুখ মানবের ভাগ্যে বিধাতা লেখেননি, তাহলে স্বর্গেও মর্তে কোনো পার্থক্য থাকত না। সুতরাং আমাদের প্রত্যাগমনের দিন উপস্থিত হল। দেবীদার স্নেহময় বাহুপাশ ছিন্ন করে আমরা চারজনেই বিদায় নিলাম। কোনো রকমে চোখের জল অবরুদ্ধ রেখেছিলাম। আমাদের স্থির হল সারনাথ দেখে বেনারস ক্যান্টনমেন্ট স্টেশন থেকে অমূল্য আমি কলকাতায় ফিরব। দাশু ও বুটে অযোধ্যা রোহিলখণ্ড রেলে দ্বারবঙ্গ হয়ে আসবে। পথে এমন কোনো বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি, তবে বন্ধুবর অমূল্য নানারূপ রসিকতা ও রহস্যে আমাদের সজীব রাখতে চেষ্টা করেছিলেন। তার মধ্যে তার শালিক পাখির ভাষায় কথোপকথন ও তার ভাষাটি বেশ উপভোগ্য। আমরা এইরূপে আনন্দ করতে করতে ক্যান্টনমেন্ট স্টেশনে এসে দাশু ও বুটেকে ট্রেনে চড়িয়ে বিদায় দিলাম এবং শুনলাম
ট্রেনের সময় পরিবর্তন হওয়ায় কলকাতা যাবার শেষ ট্রেন ছেড়ে গেছে। আমরা চোখে অন্ধকার দেখলাম। সাহেব স্টেশন মাস্টারকে বিশ্রামগারটি রাত্রের মতো ব্যবহার করতে দিতে অনুরোধ করলাম। তিনি মধ্যম শ্রেণীর যাত্রীকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগারে স্থান দিতে অস্বীকৃত হলেন এবং আমাদের মুসাফিরখানায় বিশ্রাম করতে বিনামূল্যে পরামর্শ দিলেন। বলা বাহুল্য, আমরা বাধিত হয়ে বললাম, যদি দ্বিতীয় শ্রেণীর টিকিট না হলে বিশ্রামাগারে প্রবেশের নিয়ম না থাকে, তাহলে না হয় আমরা মোগলসরাই অবধি দুখানি দ্বিতীয় শ্রেণীর টিকিট কিনি। সাহেব ভদ্রতা করে বললেন, বিশ্রামাগারে 2-1 ঘন্টা থাকা চলতে পারে, তা সমস্ত রাত্রি অবস্থানের জন্য নয়। আমরা প্রমাদ গুনলাম। রাত্রি 10টার সময় আবার দেবীদাকে বিরক্ত করতে কাশীধামে প্রত্যাবর্তন করব, এই ইচ্ছা আমার বা অমূল্য কারো ছিল না। অমূল্য তাই আমাকে বলল, এই ছকু, আমি জানি এই স্টেশনের কাছে আমাদের একজন নামজাদা বাঙালি বেনোয়ারিবাবু থাকেন। ইনি এখানকার একজন বড় ইঞ্জিনিয়ার। চলো তাঁর বাড়িতে যাই, খুব আদরের সঙ্গে তিনি আমাদের আশ্রয় দেবেন এই বিশ্বাস আমার আছে। বিদেশে বাঙালি বাঙালিকে খুব খাতির যত্ন করে। আমি তার কথায় দ্বিরুক্তি করলাম না। একখানি এক্কা গাড়িতে 2 বন্ধুতে বেনোয়ারিবাবুর বাসা অভিমুখে ধাবিত হলাম। আমরা বেনোয়ারিবাবুর সুবৃহৎ ও সুসজ্জিত অট্টালিকার ফটকে পৌঁছলে দারোয়ান সম্ভ্রমের সঙ্গে আমাদের আগমনের উদ্দেশ্য জিজ্ঞাসা করল। অমূল্য আমার দিকে ফিরে ইংরেজিতে বলল, হোয়াটস দ্য গুড অফ টেলিং আওয়ার অবজেক্ট টু দিস ফেলো। আমিও ঘাড় নেড়ে বন্ধুবরের কথায় সম্মতি দিলাম। বন্ধুবর তাঁর স্বভাবসিদ্ধ হিন্দি ভাষার প্রশ্রবণ ছোটালেন। বললেন, देखो हम कलकत्ता रहने वाला है, बेनवारी बाबू के दोस्त है, बाबू के एक दफ़ा समाचार देना। মেঘের কোলে সৌদামিনীর রেখার মতো দারোয়ানজির গুম্ফু নিম্নে একটি মৃদু হাসি রেখা ছুটে গেল। বন্ধুবরের হিন্দি ভাষার অভিজ্ঞতার জন্য এই হাস্য অথবা এর অন্য কোনো গূঢ় কারণ ছিল তা তখন বুঝিনি, পরে বুঝেছিলাম। দারোয়ানজি বাড়ির ভেতর প্রবেশ করল এবং 5 মিনিট পরে ফিরে এসে আমার হাতে একখানি ইংরেজিতে ছাপা কাগজ দিল। তাতে লেখা ছিল নেম, অ্যাড্রেস, বিজনেস, অর্থাৎ নাম, ধাম, কার্য। সুতরাং বুঝতে বাধ্য হলাম যে বেনোয়ারিবাবু সাহেব প্রকৃতির লোক। অমূল্য দ্বিরুক্তি না করে তার নাম, ধাম এবং উদ্দেশ্য সাক্ষাতে বক্তব্য মুদ্রিত ফর্ম এইরূপে পূরণ করে বেনোয়ারি সাহেবের নিকট পাঠালো। 5 মিনিট পরে ভেতর থেকে সংবাদ এলো, সাহেব আপকে সালাম দিয়া। আমরা দুজনে ভেতরে প্রবেশ করেছি। এমন সময় অমূল্য আমার কানের কাছে বলল, আমরা বোধহয় এখানে থাকবার জায়গা পাবো না, কিন্তু আমার বিশেষ ইচ্ছা আজ আমরা এখানেই থাকি, দেখি না কি রহস্য হয়। অমূল্য চিরদিন রহস্যপ্রিয়। আমারও কেমন একটা তীব্র ইচ্ছা হলো যেমন করেই হোক আজ এই বাঙালি সাহেবের আতিথ্য গ্রহণ করতেই হবে। আলখিল্লা পরিহিত বেনোয়ারি সাহেব তখন চেয়ারে বসে আছেন। সামনে একখানি নকশা ও কতকগুলি কাগজপত্র রক্ষিত। আমরা সম্মুখীন হতেই গম্ভীর স্বরে সাহেব বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট প্লিজ? অর্থাৎ আপনারা কি চান মশাই? বাঙালির সাহেবিয়ানা চাল দেখলে অমূল্য ভারী চড়ত। সে নিজে উচ্চশিক্ষিত ও দেশের একজন সম্ভ্রান্ত নামজাদা ব্যক্তি হলেও কখনো সে আত্মবিস্মৃত হয়নি। সেও গম্ভীরভাবে বলল, আগে আমরা আজ স্টেশনে ট্রেন ফেল করে বড়ই কষ্টে পড়েছি, যদি আপনি এই রাত্রিটার মতো দয়া করে একটু আশ্রয় দেন। বেনোয়ারি সাহেব নাকশিটকে বলল, ও আই এম অফুলি সরি, আই হ্যাভেন্ট গট এনাফ অ্যাকোমোডেশন। অর্থাৎ আমি অত্যন্ত দুঃখিত, আমার বাড়িতে স্থান সংক্ষেপ। ইংরেজি কথা বুঝে তার উত্তরে বাংলা জবাব দেওয়াটা বোধহয় সভ্যতা বিরুদ্ধ, তাই বেনোয়ারি সাহেবের মুখখানি বিরক্তিভাবে প্রস্ফুট। অমূল্য নাছোড়বান্দা। সে যদি নিজের পরিচয় দিত তাহলে সাহেব তাকে অন্দরের মধ্যে একটি দুগ্ধ ফেননিভূ শয্যাদান করতেও বোধহয় কুণ্ঠিত হতেন না। কিন্তু আত্মসম্মান জ্ঞানে অমূল্য অপরাজেয়।
পরিচয় না দিয়ে এই স্থানেই আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, এই তার পণ। সে সপ্রতিভভাবে বলল, দেখুন, আপনিও বাঙালি, আমরাও বাঙালি। বিদেশে বাঙালি বাঙালিকে খুব যত্ন করেন, তবে আপনি বড় চাকরি করেন, বাঙালি থেকে সাহেবিতে উন্নীত হয়েছেন, এই কথা। বেনওয়ারি সাহেব চুরুটে ছাই ফেলতে ফেলতে একটু রাগতভাবে বললেন, I shall be obliged if you don't disturb me. অর্থাৎ, আপনি আমাকে বিরক্ত না করলে বাধিত হব। আমি বুঝলাম এর পরের ঘটনা অর্ধচন্দ্র, সেই জন্য ব্যাপারটা আর অগ্রসর হয় এটা আমার ইচ্ছা ছিল না। তাই অমূল্যকে চোখ টিপলাম। উভয় নীরবে সাহেবের ঘর থেকে নিষ্ক্রান্ত হলাম। সাহেবের কাছে সাহেবিয়ানা হিসেবে কোনো বিদায় নেওয়া আবশ্যক বোধ করলাম না। আমাদের বেনওয়ারি সাহেবের চেয়ে দারোয়ানকে হৃদয়বান বলে মনে হলো। সে আমাদের বলল, হ্যাঁ, আপ লোক ইতনা রাত মে কাহা ঠহরিয়েগা। হিন্দি ভাষায় আমার একটা খুব দখল আছে। অন্তত আমার পরিচিত বন্ধু বান্ধবেরা আমায় এইরূপ সার্টিফিকেট দিয়েছেন। আমি বললাম, রাস্তা পর গাছতলা মে শোয়া রহেগা, বাস ফজির হোনে সে কলকাতায় দৌড় দিয়া যায়গা। দারোয়ান ঈষৎ হাস্য করে বলল, बाबू, यहाँ पर कैंटनमेंट का कानून है, इतना रात में क्या जाने आप लोग पकड़वा सकते हैं। आमी बोललाम, क्या करेगा, जैसी न अदृष्ट में है ऐसी नहीं तो होना चाहिए। दारवान बोलो, आप मेहरबानी करके मेरा छोटी कमरे में तशरीफ लीजिएगा तो बहुत अच्छी है। आमी बोललाम, उसमें क्या है, अलबत्त रहेंगे। বলা বাহুল্য, বেনওয়ারি সাহেবের দারোয়ানের ব্যবহারে আমরা মুগ্ধ হয়েছিলাম। উচ্চশিক্ষিত স্বদেশবাসী কেবলমাত্র রাত্রিবাসে স্থানদান করতে কুণ্ঠাবোধ করলেন, কিন্তু সামান্য 10 টাকা বেতনের অশিক্ষিত দারোয়ানের মন আমাদের জন্য কেঁদে উঠল। আমরা বিপদে পড়বার যেমন ভান দেখিয়েছিলাম, আমাদের দশা সেরূপ না হলেও বেনওয়ারি সাহেবের কাছে আমরা সদ্ব্যবহার আশা করেছিলাম। যা হোক, আমরা হৃদয়বান দারোয়ানের ক্ষুদ্র কুটিরে রাত্রিবাস করে পরদিন বেনওয়ারি সাহেবকে 2-1টি বাক্যবাণে বিদ্ধ করে বাড়ি ফিরব, এই উত্তপ্ত আশায় ক্ষুদ্র চারপায়ের ওপর সুদীর্ঘ তনুদয় বিস্তার করে 2 বন্ধুতে শয়ন করলাম। বলা বাহুল্য, আমরা দারোয়ান প্রদত্ত চাপেটি ও রহড়কি ডাল খুব তৃপ্তির সঙ্গে আহার করেছিলাম। রাত্রি 3টে বেজে গেছে। আমরা ছারপোকা দংশনে বিব্রত হয়ে 2 বন্ধুতে মিলে অনবরত সিগারেট ধ্বংস করছি এবং মাঝে মাঝে পায়চারি করে দংশন জ্বালায় শান্তি লাভ করতে প্রয়াস পাচ্ছি। অদূরে দারোয়ান গাঢ় নিদ্রাভিভূত। ছারপোকা কেন বোধহয় বোলতা কামড়ালেও তাকে তুলতে পারবে না। এমন সময় আমাদের ঘরে ক্রিং 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 করে ঘণ্টা বাজতে লাগল। আমরা কি করি, বাধ্য হয়ে দারোয়ানের ঘুম ভাঙিয়ে ঘণ্টার দিকে তার নিদ্রিত নয়ন ও মন আকর্ষণ করে দিলাম। সে বলল, হ্যাঁ, বহুত মুশকিল হো গিয়া, সাহেব হামারা জরিমা না করেंगे। আমরা সাহস দিয়ে বললাম, तुम भीतर में जाओ, तुम्हारा तो कुछ कसूर नहीं है, जरिमाना हो जाए तो हम लोग तुम्हारा क्षतिपूरण करेगा। দারোয়ান আমাদের কথা শুনতে শুনতে অন্দরমহলে প্রবেশ করল এবং 2 মিনিটের মধ্যে একখানি চিঠি হাতে করে ফিরে এলো এবং আমাদের বসে থাকতে অনুরোধ করে তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল। ব্যাপার কি, চিঠি কিসের, কিছুই বুঝতে পারলাম না। ভয় হলো, যদি ইঞ্জিনিয়ার সাহেব আমাদের অবস্থিতি জানতে পেরে আমাদের পুলিশে দেবার জন্য দারোয়ানকে পুলিশে পাঠিয়ে থাকেন। আমরা 2 বন্ধুতে সভয়ে এ বিষয়ে আলোচনা করতে লাগলাম। রহস্যের ফল শেষে কি শ্রীঘরবাসে পর্যবসিত হবে? অমূল্য দারোয়ানের উদ্দেশ্যে বলল, দোহাই বাবা দারোয়ান, আমাদের কি এমনি জামাই আদরে যত্ন করে শেষে শ্রীঘরে পাঠাবে? প্রায় ঘণ্টাখানেক পরে একজন হ্যাটকোটধারী বাঙালি খপ খপ টুংটুং শব্দকারী একখানি শকট আরোহণে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। তখন 2 বন্ধুতে আমরা নবাগত ভদ্রলোকটি সম্বন্ধে আলোচনায় প্রবৃত্ত হলাম। ইনি কে? পুলিশ ইন্সপেক্টর? না, তা তো নয়। তাহলে ইনি অন্দরের মধ্যে প্রবেশ করবেন কেন? এই যুক্তিতে আমাদের হৃদয়ের গুরুভার কতকটা লাঘব হল। ইনি ডাক্তার নিশ্চয়ই। পরক্ষণেই আমাদের কথার যথার্থতা প্রমাণিত হল।
বেনোয়ারি সাহেব ডাক্তার সাহেবের সঙ্গে ফটকের দিকে আসছেন। পেছনে গাড়িখানি আস্তে আস্তে চলেছে। আমরা কামরার দরজাটি একটু বন্ধ করে দিলাম। ডাক্তার সাহেব বললেন, ইট ইজ এ রিয়েল এশিয়াটিক টাইপ কলেরা। উই শুড ডু হোয়াট ক্যান বি বেস্ট ডান। সজল নেত্রে বেনোয়ারি সাহেব ডাক্তার সাহেবের সঙ্গে করমর্দন করে অন্দরে প্রবেশ করলেন। দারোয়ানের মুখে শুনলাম সাহেবের একমাত্র পুত্রের কলেরা হয়েছে। ব্যাপার গুরুতর হয়ে উঠেছে। 1 ঘন্টা পরে ডাক্তার সাহেব এলেন এবং ইঞ্জেকশন করে ওষুধ প্রয়োগ করে গেলেন এবং প্রত্যুষে 6টার সময় পুনরায় এসে কেস হোপলেস মন্তব্য প্রকাশ করে রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে প্রস্থান করলেন। বেনোয়ারি সাহেব এই বাঙালি ডাক্তারকে প্রথমবার আনবার পরই স্থানীয় সাহেব ডাক্তারকে আনবার জন্য প্রতি 8 ঘন্টা ব্যবধানে লোক পাঠাচ্ছিলেন। লোক ফিরে এসে প্রতিবারই সংবাদ দিচ্ছে, ডাক্তার সাহেব মোগলসরাই গিয়েছেন, বেলা 9টার সময় তাঁর আসবার কথা। তবু বেনোয়ারি সাহেবের মন বুঝছে না। যদি কোনো প্রকারে ডাক্তার সাহেব মোটরে, বোমযানে বা অন্য কোনো দ্রুতগামী যানে বিধাতা প্রেরিত হয়ে প্রত্যাবর্তন করেন, বিপদের সময় অঘটন সংঘটনের সম্ভাবনা মানব মাত্রেরই হৃদয়ে শতই উপস্থিত হয়। তাই তাঁর কঠোর আদেশ, ডাক্তার সাহেব আসুন আর নাই আসুন, অনবরত তাঁর বাড়িতে লোক যাওয়া চাই। তখন বেলা 6টা। বাড়ির ভেতর থেকে বামাকণ্ঠ নিঃসৃত করুণ ক্রন্দনধ্বনি উত্থিত হয়ে আমাদের মর্ম স্পর্শ করল। আমরা নিতান্ত কঠোর হৃদয় হলেও বড়ই বিচলিত হয়ে উঠলাম। অভিশাপের কথা আমাদের মধ্যে প্রচলিত আছে বটে, কিন্তু আমরা তো কোনো অভিসম্পাত করিনি, অথবা অভিসম্পাত করলে যে তার ফল অবশ্যম্ভাবী হাতে হাতে ফলবে এমত বিশ্বাসও তো আমাদের নেই। অমূল্য বলল, ওঠো। তখন রহস্য নামক পদার্থটা তার হৃদয় থেকে কোথায় অন্তর্হিত হয়েছে। সে গম্ভীর। যে বাড়ির বাইরের ঘরে আমরা পূর্বরাত্রের টিকিট না দিয়ে প্রবেশ করতে পারিনি, সেই বাড়ির অন্তঃপুরে বিনা আহ্বানে আমরা উভয় বন্ধু প্রবেশ করলাম এবং ক্রন্দন রোল লক্ষ্য করে আমরা রোগীর গৃহে উপস্থিত হলাম। রোগীর চোখ কোটরাগত, কেবল তৃষ্ণায় জল জল করছে এবং অসহ্য যন্ত্রণায় ছটপট করছে। তার মা একটি চামচে করে মাঝে মাঝে তার মুখে জল দিচ্ছেন। বেনোয়ারি সাহেব দূরে রুমালে মুখ ঢেকে বসে আছেন। দ্বারপার্শ্বে পরিচারিকা, পাচিকা প্রভৃতি 4-5 জন হুকুম তামিল করবার জন্য আদেশের অপেক্ষা করছে। আমাদের দেখে রোগীর মা অবগুণ্ঠন ঈষৎ টেনে দিলেন। আমাদের পদশব্দে বেনোয়ারি সাহেব মুখ থেকে রুমাল অপসারিত করে আমাদের মুখপানে উদাস দৃষ্টিতে চেয়ে রইলেন। আমরা কাউকে কোনো কথা বললাম না। অমূল্য শয্যার উপর বসে রোগীর নাড়ি পরীক্ষা করে মুখ বিকৃত করল। নাড়ি তখন বাহুমূল ছেড়ে ঊর্ধ্বে উঠেছে। রোগীর হাত পা ঠান্ডা। 5 মিনিট অন্তর হোমিওপ্যাথিক ওষুধ চলছে। আমি পরিচারিকাদের একজনকে সম্বোধন করে বললাম, একটু জল গরম করো। আর একজনকে বললাম, খানিকটা লবণ নিয়ে এসো। তারা মন্ত্রমুগ্ধবৎ আমাদের হুকুম তামিল করল। অমূল্য তাড়াতাড়ি তার গ্ল্যাডস্টোন ব্যাগটি খুলে একখানি ল্যান্ডসেট বের করে রোগীর বগলের উপরে কেটে দিল এবং তাতে রবারের নল সংযোগ করে লবণ সংযুক্ত ঈষদুষ্ণ জল ভেতরে প্রবেশ করাতে লাগল। বেনোয়ারি সাহেব বিস্মিত নয়নে আমাদের কাণ্ড দেখতে লাগলেন। কোনো বাং নিষ্পত্তি করবার তাঁর ক্ষমতা ছিল না। আমাদের কার্যান্তে 8 ঘন্টা পরে আসব বলে বাইরে এলাম। 8 ঘন্টা পরে পুনরায় এসে দেখলাম নাড়ি সঞ্চালন আরম্ভ হয়েছে। রোগীও অপেক্ষাকৃত সুস্থ। অমূল্যকে দেখে বালক রোগী বলল, আপনার যদি এমন উপায় ছিল তাহলে কাল রাত থেকে কেন আমায় এত কষ্ট দিলেন? বালক রোগী বোধহয় বুঝতে পারেনি প্রথম ডাক্তার এবং অমূল্য স্বতন্ত্র ব্যক্তি। এইবার বেনোয়ারি সাহেব বললেন, মশাই কি ডাক্তার? অমূল্য বলল, আগে না মশাই, আমরা আপনার গতরাত্রির অতিথি। তিনি মুখ নত করলেন, কোনো কথা বললেন না। রোগীর মা বোধহয় আমাদের কথাবার্তা বুঝতে পারেননি, অথবা যদিও বুঝে থাকেন তাহলেও আমাদের প্রতি তার স্বামীর সদ্ব্যবহারের কথা বোধহয় তিনি অবগত ছিলেন না।
অবগুণ্ঠনের মধ্য থেকে করুণ ও কাতর কণ্ঠে তিনি বললেন, আপনি আমার ছেলেকে অনেকটা রোগমুক্ত করেছেন। আপনি যেই হন, ডাক্তার হন আর নাই হন, আমার ছেলেকে ভালো করে তবে এখান থেকে যাবেন, এই আমার অনুরোধ। অমূল্য বলল, আপনারা এখানকার প্রধান ব্যক্তি, আপনাদের অনুরোধ লঙ্ঘন করবার শক্তি আমার নেই। আপনি কোনো ভয় করবেন না। বিচক্ষণ সাহেব ডাক্তার আসছেন, তিনি রোগীর চিকিৎসা ভালোই করবেন। আমার আজ কলকাতায় যেতেই হবে, না গেলে বিশেষ ক্ষতি। তবে ডাক্তার সাহেব এলে আমি আর একবার আসব। বেনোয়ারি সাহেব কি বলতে যাচ্ছিলেন, কিন্তু তৎপূর্বেই আমরা সেই স্থান পরিত্যাগ করে আমাদের আশ্রয়দাতা দারোয়ানজির ক্ষুদ্র কুটিরে উপস্থিত হলাম। ঠিক বেলা 9টার সময় মোটর গাড়িতে সাহেব ডাক্তার এসে উপস্থিত হলেন। বেনোয়ারি সাহেব তাকে উপরে নিয়ে যেতে যেতে রোগের বিবরণ বোঝাতে লাগলেন। বললেন, এই প্রথমে হোমিওপ্যাথিক চিকিৎসা হয়, তাতে কোনো ফল হয়নি, রোগীর নাড়ি ছেড়ে যায়। আমরা হতাশ হয়ে পড়লাম। আপনার কাছে প্রতি আধ ঘন্টা অন্তর লোক পাঠাই। এ স্থানে আর কোনো চিকিৎসক নেই যিনি রজার সাহেবের নতুন বৈজ্ঞানিক প্রণালীতে কলেরা চিকিৎসা করতে পারেন। এমন সময় দুটি অজ্ঞাত ভদ্রলোক এসে সেই প্রণালীতে চিকিৎসা করলেন। তা এখন বোধহয় রোগীর অবস্থা অপেক্ষাকৃত ভালো। কথাবার্তায় বুঝলাম সাহেব ডাক্তারের সঙ্গে তার বিশেষ ঘনিষ্ঠতা। আমরা রোগীর পাশে উপস্থিত হলাম। সাহেব ডাক্তার জিজ্ঞাসা করলেন, সে ভদ্রলোক কোথায়? অমূল্য সপ্রতিভভাবে ডাক্তার মরিসনের সম্মুখীন হয়ে অভিবাদন করল। তিনি আনন্দে উৎফুল্ল হয়ে বললেন, হ্যালো অমূল্য বাবু, হাউ আর ইউ? Whence have you come? Aren't you now in the cholera ward? অর্থাৎ, অমূল্যবাবু কেমন আছো? কোথা থেকে আসছো? তুমি তো এখন কলেরা ওয়ার্ডে আছো না? ডাক্তার মরিসন অমূল্যর শিক্ষক ছিলেন। অমূল্য সহাস্যে তাকে অভিবাদন করে বলল, থ্যাংক ইউ স্যার, আই অ্যাম স্টিল ইন দ্য কলেরা ওয়ার্ড। আই হ্যাপেন টু বি এ গেস্ট অফ দিস জেন্টলম্যান অন মাই ওয়ে হোম। অর্থাৎ, ধন্যবাদ, এখনও আমি কলেরা ওয়ার্ডে আছি। বাড়ি যাবার পথে আমি এই ভদ্রলোকের অতিথি হয়েছি। সাহেব তখন বেনোয়ারিবাবুকে বুঝিয়ে বললেন যে অমূল্য তার প্রিয় ছাত্র ছিল। চিকিৎসা খুব সুন্দর হয়েছে, এমনকি তিনি নিজে এমন করতে পারতেন কিনা সন্দেহ, কারণ এই নতুন পদ্ধতিতে তিনি অধিক রোগী চিকিৎসা করেননি এবং সেই জন্য এতে তিনি বিশেষ অভ্যস্তও নন। অমূল্য যে গডসেন্ড, এ কথা বোঝাতেও তিনি বিস্মৃত হলেন না। তিনি অমূল্যকেই শেষ অবধি চিকিৎসা করতে অনুরোধ করলেন। এই স্পষ্টভাষী সাহেব ডাক্তারের কথায় আমরা বিশেষ প্রীত হলাম। অমূল্য সাহেবকে ধন্যবাদ দিল। ডাক্তার সাহেব আমাদের সকলের সঙ্গে করমর্দন করে বিদায় গ্রহণ করলেন। বেনোয়ারি সাহেবের মুখখানি যেন বিবর্ণ হয়ে গেল। তিনি কিছু পরে প্রকৃতিস্থ হয়ে জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবু, আপনার নাম? অমূল্য বলল, কেন, কাল রাত্রিতে তো আপনার ফর্মে লিখে দিয়েছি। মানুষ যতই নীচ বা অভদ্র হোক না কেন, বিপদের সময় তাকে নিয়ে রহস্য বা বিদ্রূপ করা অভদ্রতা ও নিষ্ঠুরতা। তবে আমি অমূল্যের কথায় প্রতিবাদ করলাম না, কারণ সে হয়তো নিশ্চয়ই বুঝেছে রোগী বাঁচবে। সুতরাং রোগীর পিতা নিজেকে যেমন বিপদগ্রস্ত মনে করছেন, সে সেরূপ করছে না। বেনোয়ারিবাবু বললেন, মশাই, আমার অপরাধ ক্ষমা করুন। কাল রাত্রিতে আপনারা কোথায় ছিলেন? আমি বললাম, কেন, আপনার হৃদয়বান দারোয়ানের কামরায়। ওফ, আমি কি অভদ্র নিষ্ঠুর! আপনাদের কত না কষ্ট হয়েছে। আমি গলবস্ত্র হয়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আজ আমার আতিথ্য গ্রহণ করুন। কাতর কণ্ঠে বেনোয়ারিবাবু এই কথা বলে অমূল্যের মুখের দিকে চাইলেন। বেনোয়ারিবাবুর সহধর্মিণী অবাক হয়ে তার স্বামীর ব্যবহারের কথা শুনতে লাগলেন। অমূল্য গম্ভীরভাবে বলল, যখন ডাক্তার মরিসন সাহেব আমার হাতে রোগীর ভার দিয়ে গেছেন, তখন আজ রাত্রে আমি কলকাতায় যাব না। আমি কেলনারের হোটেলে থাকবার ব্যবস্থা করব। গৃহিণী এসে বলল,
আপনাদের উপর আমরা যে নিষ্ঠুর ব্যবহার করেছি তার জন্য আমাদের ক্ষমা করুন। আপনারা এখানে আতিথ্য গ্রহণ না করলে আমরা বুঝব আমাদের পাপের প্রায়শ্চিত্ত নেই। এরূপ কাকুতি মিনতি কোনো ভদ্রলোক বা পাষণ্ড কেউই বোধহয় উপেক্ষা করতে পারে না। তবে অমূল্য অভিনয়টা মন্দ চালায়নি। অগত্যা আমরা তাঁদের প্রস্তাবে সম্মত হলাম। আমরা 3 দিন রইলাম। রোগীর আর কোনো ভয় নেই। আমরা কলকাতা যাবার উদ্যোগ করছি, এমন সময় একখানি তার বার্তা হাতে বেনোয়ারিবাবু ও তাঁর পত্নী আমাদের সম্মুখীন হলেন। বেনোয়ারিবাবু অমূল্যের হাত ধরে বসে পড়লেন। তাঁর পত্নী কোনো কথা বলতে না পেরে কাঁদতে লাগলেন। ব্যাপার কি কিছু বুঝতে পারলাম না। অভদ্রতা হলেও বেনোয়ারিবাবুর কাছ থেকে তার বার্তাটি চেয়ে নিলাম। দেখলাম তারের সংবাদটি অমূল্যের কনিষ্ঠ সহোদর বটকৃষ্ণ তার শ্বশুর বেনোয়ারিবাবুকে পাঠিয়েছেন। সে রোগীর অবস্থা জিজ্ঞাসা করেছে এবং আমাকেও অমূল্যকে নমস্কার জ্ঞাপন করেছে। আমাদের সমস্ত পরিচয় বেনোয়ারিবাবুর গোচরীভূত হয়েছে। তিনি লজ্জায় ও মরমে মরে গেছেন। অতঃপর একটু সংযত হয়ে তিনি বললেন, বাবা অমূল্য, আমি চিরদিন বিদেশে থাকি, কখনো তোমায় দেখিনি, তাই চিনতে পারিনি। আমি তোমার পিতৃস্থানীয়, আমার অপরাধ নিও না। অমূল্য বেশ সপ্রতিভভাবে বলল, আরে কেন আপনি এত উতলা হচ্ছেন? মানুষের ভুল হয় না তো কার হয়? গৃহিণী বললেন, বাবা অমূল্য, কিছু মনে করো না। মানুষের মেজাজ সবসময় ঠিক থাকে না। তুমি দিন কতক এখানে থেকে যাও। অমূল্য বলল, না মা, আর আমার থাকবার জো নেই। আমার কলেজ কামাই হচ্ছে। অন্য সময় সবান্ধবে এসে আপনাদের বাড়িতে থেকে যাব। অতঃপর আমরা 2 বন্ধুতে বেনোয়ারিবাবু ও তাঁর সহধর্মিণীকে প্রণাম করে আগামী বছরের জন্য একটা নিমন্ত্রণ জুটিয়ে নিয়ে বাড়ি ফিরলাম। বলা বাহুল্য, ফেরবার পূর্বে দারোয়ানকে যথাসাধ্য বকশিস দিতে বিস্মৃত হইনি।